আজকের অনন্যা। নারীর কারণে জন্ম হয়েছিল ট্রয় উপাখ্যান। বেগম রোকেয়া কিংবা মাদার তেরেসার কল্যাণেই আলোকিত হয়েছিল মুমূর্ষের জীবন। জয় হয়েছিল দানবের বিরুদ্ধে মানবতার। যুগে যুগে অজস্র কবির কবিতার উৎস কিন্তু নারী। এবং এই যে পৃথিবী, এই পৃথিবী যে তার নিজস্ব কক্ষপথে চলছে, এই নিজস্ব কক্ষের চারদিকে চলমান কিন্তু নারীর জন্যই। প্রিয় দর্শক, আজ আমন্ত্রণ জানিয়েছি তেমন 4 জন নারীকে, যারা আজ তাদের আলো দিয়ে আমাদের এই মঞ্চ আলোকিত করবেন। সবাইকে ওয়েলকাম করছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? কেমন আছেন? খুব ভালো আছি। ভীষণ ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। পরিচিত হব এক একজনের সঙ্গে। ঝালুকাঠি, অনেকদিন আমি ঝালুকাঠির কাউকে পাই না এই শোতে। যদিও হ্যাঁ, আগে অনেকটা এসেছে, বাট আমি যে কদিন ধরে করছি কিউট আজকের অনন্যা, আমার মনে পড়ছে না একজন কিংবা দুজনকে হয়তো আমি পেয়েছিলাম। আপনার নাম এবং আপনি কি করেন সেটা জানবো। আমি নুসরাত জাহান, আমার গ্রামের বাড়ি ঝালকাঠি। আমি ঢাকাতে ধানমন্ডি থাকি। আমি হচ্ছে একজন উমান এন্টারপ্রেনার, সাথে কালিনারি আর্টিস্ট। আমি একজন বেকিং এর শেফ, বাসায় বেকিং ট্রেনিং করাই। ব্রাহ্মণবাড়িয়ার আপা। আমি বিবাড়িয়া জেলার মেয়ে, মিরপুরে থাকি। আমি শিক্ষকতা করছি, তার পাশাপাশি হচ্ছে উদ্যোক্তা, রন্ধনশিল্পী, আর্ট শিল্পী, আর হচ্ছে কবি ও লেখক। আমার লেখা 4টা বই বের হয়েছে ইনশাআল্লাহ, 2024 এবং আপনার তো কিছু বাদ নেই, আপনি সব করেন। জি, আমি ছোটবেলা থেকে ওইভাবেই প্রিপারেশন নিয়েছি, ওইভাবেই আমার স্বপ্নটা ছিল করবেন বলে। তার মানে আপনারা বুঝতে পারছেন উনি মারামারি ছাড়া বাকি সবকিছু করে। ওকে, রাজশাহীতে যাব, আমের শহর। আমি রাজশাহী থেকে আছি। আমি রিমা খাতুন। আমি একজন গহনার প্রশিক্ষক। 3টা এনজিওতে সুবিধা বঞ্চিত এবং পথ শিশুদেরকে ট্রেনিং করাই, পাশাপাশি নারীদেরকেও ট্রেনিং করাচ্ছি। চাকরি সূত্রে ঢাকায় আছি। আচ্ছা, গলায় যে অর্নামেন্টসটা দেখতে পাচ্ছি, এটা কি আপনার বানানো? হ্যাঁ, এটা আমার বানানো। আমি ট্রেনিং করাই, আমার শিক্ষার্থীরা তৈরি করে। আর এটার নাম হচ্ছে লুমবিডিং, তাঁতের গহনা। তাঁতের গহনা, জি, দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবারে মুন্সিগঞ্জ। আমি সুমি, আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ। আমার অর্ধেক। জি জি। আমি সুমি, আপনি মৌসুমি। হ্যাঁ, একদম। হ্যাঁ, আমি হোমমেড খাবার নিয়ে কাজ করছি, একজন এন্টারপ্রেনার। সেই সাথে টিচিং প্রফেশনে ছিলাম, বর্তমানে মোহাম্মদপুরেই আছি। আপনাদের সম্পর্কে তো জানলাম, আরও জানবো, তবে তার আগে আপনাদের সামনে কাগজ এবং কলম রয়েছে। প্রথমে আপনার নিজের নাম লিখতে হবে, তারপর বাকি 3 জন থেকে যাকে আপনার ভালো লাগে অ্যাজ এ পার্টনার তার নাম লিখতে হবে। কেন বলছি এটা আমি সময় মতো রিভিল করব। ডান? ওকে। পার্টনার তো পেয়ে গেছি আমি, শুধু আমি জানি যে কে কাকে পার্টনার বানিয়েছেন বা লিখেছেন যার নাম। এবারে আপনাদের পরিবার, পরিজন, বন্ধু, কাছের মানুষ বা ভালোবাসার মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাবেন, কি বলেন, সেই কথাগুলো আমরা জানার চেষ্টা করেছিলাম। সেই কথাগুলো আপনাদেরকে এবার জানাতে চাই। সে আবার বেশি সরল সোজা, সে আবার তার আবার রাগ একটু বেশি, আবার খুব দ্রুত আবার তার কমে যায় রাগটা। তার তো গুণের অভাব নাই। এই যেমন মনে হলো এখন মোমো খাবো, সাথে সাথে মেয়ে খেতে যাচ্ছে, এখন সাথে সাথে সে চলে গেল মোমো বানাতে। প্রায় 7 বছর মতো কুকিং বেকিং এর ওপরে সে কাজ করছে। ঠিক আছে, এইটা নিয়ে সে পড়ে আছে। তার সাথে বলেছে যদি বড় হয় তা আমি তো গর্ব করে বলতে পারবো আমার ওয়াইফ একজন মাস্টার শেফ। আমি খুব চমৎকার চমৎকার কথা বলেন। এখন আমি বলবো নুসরাত আপু, আমাকে একটু মোমো খাওয়াবেন না? হ্যাঁ, একটু মোমো খেতে চাই। মোমোটা কিন্তু গরম গরম খেতেই মজা। কি বলবেন তার উদ্দেশ্যে? সে আসলে পার্টনার হিসেবে খুবই ভালো একজন জীবনসঙ্গী পেয়েছি। আমি বলবো যে আসলে আমি ব্লেসড। সে খুবই হেল্পফুল। সে অফিস থেকে এসে প্রতিদিনই এসে কিচেনে ঢুকে আমার সাথে। সে কখনোই অলসতা তার মধ্যে আমি দেখিনি। এবারে ব্রাহ্মণবাড়িয়ার কল্পনা আপা, আপনার অডিওটা শুনে ফেলবো। সাংসারিক জীবনে আর যে জীবন বলেন, অনেক হ্যাপি আমি। খুব অসাধারণ একটা মেয়ে সে, এক কথাই যদি বলি। দেখছিলাম করোনার পরে আমার ব্যবসাটা মানে কি বলবো, খুব এক পর্যায়ে চলে গেছিলাম। ঠিক আছে, মানে কিভাবে চলুন, আল্লাহ উদ্ধার করতে, তার সহজতে খুব ছিল বলে আমি এত দূর করতে পারছি। মানে অসাধারণ সাজেশন, ঠিক আছে, তার কাছ থেকে আমি পাই, মানে ভাষায় বলা যাবে না। কল্পনা আপা, অনেক ভালো ভালো কথা বললেন ভাইয়া আপনাকে নিয়ে। কখনো নিজের হাজবেন্ডের জন্য কবিতা লিখেছেন? আসলে আমার কবিতাগুলো তো সব ওকে নিয়ে। ওরে বাবা, আমার কবিতা প্রায় 350-র মতো কবিতা। 350 কবিতা? এর মধ্যে আমার ওকে নিয়ে লেখা আছে এবং দেশ নিয়ে লেখা আছে এবং আমার নিজেকে নিয়ে। প্রত্যেকটা মানুষের লাইফে তো উত্থান পতন আছে। তো ওই যে জায়গাটায় বললো যে আমাদের একটা বিজনেস ছিল, সেই কোভিড-19 এর মধ্যে
দেখে বিজনেসটা একদম ডালে চলে গেছিলো। তো ওই পর্যায়ে আমি শুধুমাত্র স্কুলে আর কি জব করতাম আর একটা কোচিং করতাম। কিন্তু যখনই করোনা টাইমে যখন আমার ব্যবসা বাণিজ্য সব অফ হয়ে গেল, ওই পর্যায়ে যে আমি আরেকটা পার্ট টাইম জব নিলাম আচ্ছা। এবং টিউশনিও নিলাম। এক কথায় আমি সকাল থেকে রাত অবধি পর্যন্ত আমার মনে হয় না যে আমি কত 2 ঘন্টার বেশি ঘুমিয়েছি কিনা। দারুণ, ওরকম দারুণ, একটা দারুণ। পরিস্থিতি। রাজশাহীর রিমা, এবার আপনার অডিওটা শুনবো। একজন মানুষ হিসেবে বলবো সে খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ এবং সবার সাথে খুবই মিশুক, আন্তরিক, কিন্তু তার রাগ একটু বেশি। দেখা যায় সে মানে হুটহাট করে রেগে যায়। সে খুবই আন্তরিক এবং সম্পর্ক রক্ষার জন্য যতটুকু করা দরকার সে সম্পূর্ণ এফোর্ট, 100% এফোর্ট সবসময় দেয় এবং তার ভিতরে একটা মায়া মহব্বত যে জিনিসটা কাজ করে আর কি। রিমাপু, ও তো উল্টা বলেছে, ওর রাগ বেশি। হ্যাঁ, ওর রাগ বেশি। ও হচ্ছে গিয়ে সবসময় ঝাড়ির উপরে রাখে, আমার রাগ নাই বেশি। না। এবার আমি যাব মুন্সিগঞ্জের কাছে। বাই দ্য ওয়ে একটা কথা বলতে চাই, আপনাকে দেখতে অনেকটা কানি জালমাস খানের মতো। এটা কেউ বলেছে আগে? আপনাকে হুট করে দেখলে ওরকমটা মনে হয়। যাই হোক, আপনার অডিও শুনে ফেলবো। অনেক ভালো মন মানসিকতা, আর হচ্ছে আসলে ওনার থেকে আমরা অনেক কিছু শিখছি। মানে ওনার ভিতরে সামাজিকতা খুবই বেশি। ভাবি আর ননদের সম্পর্কটা আসলে ওইরকম থাকে না, কিন্তু পার্সোনালিটি খুব ভালো, আর হচ্ছে মানসিকতা বিশেষ করে ছোট থেকেই দেখতেছে, তো আমরা এখনো নাই কিছু দেখি নাই। বাকি সবার মধ্যেই তো ভালো আর মন্দ মিলানো থাকে, তাই না? ভাবি প্রতিটা জিনিসই আমার কাছে ভালো লাগে, আর নতুন নতুন আইটেম উনি করে খাওয়াতে আমাদেরকে পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি আপনাদের সম্পর্কে তো জেনে গেছি, আমাদের শো সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই, অর্থাৎ কিউট আজকের অনন্যা সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। এখানে রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট দীপ্তিময় অনন্যা, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে গীত অনন্যা, এরপর রয়েছে অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। প্রত্যেকটি রাউন্ডে খুব ভালো খেলে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডে রয়েছে পুরস্কার এবং নগদ অর্থ জিতে নেবার সুযোগ, কিন্তু থার্ড রাউন্ডে কোনো পুরস্কার নেই। তবে ভালো খেলে নম্বর নেবার সুযোগ রয়েছে, যে নম্বর আপনাকে অনন্যা হওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে। আর ফার্স্ট সেগমেন্ট শেষে আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্য উপহার। কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার, ব্লেন্ডার, রাইস কুকার, মাল্টি ফাংশনাল কুকিং পট, ওয়াশিং মেশিন। তো যিনি নম্বর এগিয়ে থাকবেন তাকে আমি প্রথম সুযোগ দিব। ওকে, তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, দীপ্তিময় অনন্যা। ওয়েল, গেম তো রেডি। দেখি কি ভয় পেয়ে গেছেন? না। ঘাবড়ে যাবার কোনো কারণ নেই, আমরা একটু গল্প করে তারপর গেম শুরু করব। এখনো আমরা দেখি যে নারীরা তার নিজ পরিবারেই কিন্তু সহিংসতার শিকার হন, এবং সেটা মধ্যবিত্ত পরিবার বলি, এমনকি শিক্ষিত পরিবারেও এই ব্যাপারগুলো ঘটে থাকে। যে ব্যাপারগুলো সবসময় আসলে আমাদেরকে কষ্ট দেয় এবং নারীরা অনেক বাধার সম্মুখীন হয়, সামনে এগোতে পারে না, এবং এই সহিংসতা নারীদেরকে কিন্তু অনেক পিছিয়ে দেয়। এই বিষয় নিয়ে কি বলার আছে? আমরা যদি বড়রা, ঘরের পরিবারে যারা বড় আছি, তারা যদি মানে নিজেদের মধ্যে একটা কথোপকথনের মধ্যে ওদের অবস্থানটা আমরা নির্ধারণ করে দিতে পারি, যে সব বিষয়ে ওদের মতামতের গুরুত্ব দেওয়া, ওদের চাওয়া পাওয়ার গুরুত্ব দেওয়া, ও কি হতে চাচ্ছে বা কি হতে চাচ্ছে না সেটাকে মূল্যায়ন করাটা আমার মনে হয় অনেক বেশি জরুরি। ভার্বালি কিন্তু অনেকেই, নারীরা বড় হয়ে অন্য ঘরে বিয়ে হবার পরও তার স্বামীর দ্বারা বা পরিবারের মানুষের দ্বারা ভার্বালি অ্যাবিউজ হয়, যেটা হয়তো মানুষ মনে করে কথা বলেছে, আমি তো গায়ে হাত তুলিনি, কিন্তু ওইটা তাকে তিলে তিলে শেষ করে দেয়। রিমা আপা, আপনার কি মনে হয় আপনি কেন বিয়ে করেন? খুবই উইয়ার্ড প্রশ্ন যদিও, সরি। আচ্ছা, না অসুবিধা নেই, এটা সবসময় শুনতে হয়। হ্যাঁ। কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা ধরি, তাহলে একটা মেয়ে অবিবাহিত থাকলে তার সবার প্রথমেই যেখানেই যাবেন এই প্রশ্নটাই সবার আগে করে, আমি এসে আপনার সঙ্গে একটু হাত দিতে চাই। এটা খুব ভেরি গুড ডিসিশন, কোনো দরকার নেই লাইফে কাউকে। থ্যাংক ইউ। এই প্রশ্নটার সম্মুখীন খুব বেশি হতে হয় যে কেন বিয়ে করনি বা কেন বিয়ে হয়নি, দুইভাবেই করা হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আসলে বিয়ে কেন করিনি সেটা তো আমার নিজস্ব একদম ব্যক্তিগত ডিসিশন, যে আমি বিয়ে করব কিনা বা আমি যাকে করব সে আসলে আমার মনের মতো হতে হবে। তো যাকে তাকে তো আমি চাইলেই বিয়ে করতে পারি না, কারণ বিয়ে করার পর যদি আমার সে ডিভোর্সই হয়ে যায়, মারামারি করতে হয়, যেটা আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বেশি যেটা হচ্ছে ডিভোর্স। হ্যাঁ, ডিভোর্স হওয়া মানে একটা মেয়ে খারাপ, কিন্তু একটা ছেলেরও ডিভোর্স হয়, বাট সে খারাপ থাকে না। যতদিন নিজের মতো কাউকে না পাবো ততদিন বিয়ে করব না। আর আমাদের দেশে আসলে সচেতনতার অভাব, পারিবারিক শিক্ষার অভাব,
যার কারণে এই জিনিসগুলো আসলে চেঞ্জ হচ্ছে না। একদমই তাই, খুব দারুণ বলেছেন আপনি, অনেক ভালোবাসা। আমি ব্রাহ্মণবাড়িয়ার আপুর কাছে যাব, কল্পনা আপু। এই যে প্রশ্নটা আমি আপুকে করেছি, রিমা আপাকে, করতেও আমার খারাপ লেগেছে, কিন্তু উনি আমার কাছে মনে হয়েছে উনি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছে এবং খুব দারুণ উত্তর দিয়েছেন। একজন নারী কেন সন্তান নিচ্ছে না, এই প্রশ্ন সবার আগে নারীই করে তাকে। এই প্রশ্নটাও তাকে কিন্তু বিব্রত করে। এটাও এক ধরনের মানসিক মানে টর্চার, মানসিকভাবে তাকে অ্যাবিউজ করা। কি মনে হয় আপনার? আসলে এটা সত্য কথা যে আমরা নারীরাই কিন্তু নারীর শত্রু। কেন এই কথা বললাম? আমি যখন কাজ করি, আমি তো বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করি, সে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে নারীরাই আমাদের শত্রু। একদম ঠিক আছে, নারীরাই শত্রু। তো আমার এই জায়গাটা এসে আমি এটা বলবো যে নারীরা শত্রু হোক আর যেটাই হোক, পুরুষরা হোক, কিন্তু আমাদেরকে আসলে আশেপাশের লোকজনের কথা না শুনে আমাদের নিজেদের কর্ম নিয়ে এগিয়ে যেতে হবে। আমি মনে করি যে আমার কানকে আমি বলবো না শুনুক, বা আমার চোখকে বলবো না আমি দেখবো, এটাকে দরকার নেই। আমার নিজের কাজ নিয়ে আমি সামনে এগোবো। কারোর আশেপাশের কথা বা ফ্রেন্ড সার্কেল বলেন বা রিলেটিভ সার্কেল বলেন বা যেটাই হোক না কেন, তাদের কথা না শুনে আমাদের কাজ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি এটাই মনে করি। দারুণ। এবার আমি চলে যাব যে একটু রাগে, নুসরাত, যে কথাটা উনি বলছিলেন, এবং আরো অনেক গল্প রয়েছে এরকম আমাদের সমাজে। দেখা যায় মানে ঘরের মাঝেই একজন নারীকে কুক্ষিগত করে তার মানে নিজে সেফ থাকার জন্য অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, মিথ্যা বলা হচ্ছে। এইরকম ঘটনার শিকার অনেক নারীরা হন পরিবারে বা হয়তো শ্বশুর বাড়িতে বা নিজের বাড়িতেও। মানে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি বলে আপনি মনে করেন? ওয়েল, আমি যেটা করি আর কি, আসলে আমরা ছোটবেলা থেকে একটা পরিবেশে মানুষ হই, আর আমরা যখন কারো সংসার করতে যাই, সংসার জীবনে চলে আসি, তখন কিন্তু একটা ভিন্ন পরিবেশে আসি। তখন দেখা যায় যে নতুন জীবনে আসে তাকেও পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে, এবং যাদের কাছে আসে তাদেরকেও সবকিছু মেনে নিতে হবে। বা তাকে কেউ কিন্তু মানে নিজে গড়ে আসে না, গড়ে নিতে হয়। যেমন আমার হাজবেন্ড কিন্তু বাংলাদেশের না, বাই বর্ন কিন্তু সেই ইন্ডিয়ান। ওরা হচ্ছে সাতক্ষীরাতে থাকে। তো ওদের কালচারটা একদমই আলাদা, ওদের কথা থেকে শুরু করে খাবার সবকিছুই আলাদা। তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। যেমন ওদের রান্না বান্না হচ্ছে ওরা মশলা কম খায় এবং হচ্ছে ঝোল খায়, তরকারির মধ্যে মাছ ঝোল যেটা ওইটা খায়। কিন্তু আমাদের বরিশালের মানুষরা ভুনাটা ভাজাটা পছন্দ করে, অনেক মশলা দিয়ে ডিফারেন্ট। আর সাতক্ষীরার মানুষ যেটা দেখলাম যে ভাত মাছে অভ্যস্ত, এটার বাইরে কোনো খেতে পছন্দ করে না খুব একটা। আর আমরা বরিশালের মানুষ প্রচুর খাই। তো আমরা হচ্ছে বেড়াতে গেলে রোস্ট পোলাও না খেলে হয় না আর কি, কিন্তু ওদের মধ্যে এই জিনিসটা নেই। একদম সম্পূর্ণ ডিফারেন্ট সব কিছুতেই, কালচার থেকে শুরু করে সব কিছুতে। তো কথাবার্তায়ও যেমন আমরা বরিশালের আঞ্চলিক কথা বললে ওরা বুঝে না, আমরা ওদের একদম বিশুদ্ধ বাংলা বলে। তো হয় কি, সব কিছুকে নিজেকেই মানিয়ে নিতে হবে। আমি নিজে ভালো তো জগৎ ভালো, কথায় আছে না? তো সমাজের লোকজন অনেক কিছু বলে, যেমন আমার মেয়েকে আমি হিজাব ক্যারি করে ও, আর আমি হিজাব পড়ি না, তার মানে কি ও ভালো আমি খারাপ? মানুষ কিন্তু এটা নিয়ে সমালোচনা করে পিছনে, বাট আই ডোন্ট কেয়ার, আমি এটা শুনতে চাই না। ওকে হিজাব শিক্ষাটা কে দিয়েছে? ওর মাই দিয়েছে, পরিবার থেকে দিয়েছে, তাই না? তো এই জিনিসগুলো পরিবর্তন আসলে নিজের থেকে আনতে হবে। যে আমার নিজের মেন্টালিটি কেমন, যে আমি আমার মানসিকতা থেকে আমি তাকে মেনে নিতে পারছি কিনা। আমি যদি মেনে নিতে পারি তা সেও আমাকে। মেয়ে এটা নিয়ে প্রবলেম করেনি আপনার সঙ্গে যে তুমি তো হিজাব পরো না, তাহলে আমাকে কেন বলছো? আমার মেয়েকে হচ্ছে কি আমি বাচ্চাদেরকে কাউন্সিলিং করাই, মাঝে মাঝে কাউন্সিলিং করাই। যে আমি কিন্তু ওকে জোর করে হিজাব পড়াইনি, ওকে কাউন্সিলিং করিয়েছে যে এটাতে ভালো এটাতে খারাপ, যে আমাদের দুই কাঁধে ফেরেশতা থাকে, তুমি প্রতিদিন যে ব্যবহারটা করো আমার সাথে সব লেখা হয়, এখন তুমি ভেবে দেখো তুমি কোনটা করবা। ওকে এভাবেই দিয়েছে, এবং আমাদের নামাজ পড়াটা জরুরি মুসলমান হিসেবে। ওইভাবে ওর মন মানসিকতা ওভাবে চলে গেছে। আবার ওদের স্কুলেও হিজাব করতে হয়, নামাজ শিক্ষা দেয়, তো ওইটা থেকে ওর ওইভাবেই চলে এসেছে। কিন্তু ও আমাকে বলে মাম্মি তুমি এভাবেই থাকবা, তোমাকে এভাবেই আমার ভালো লাগে। আচ্ছা, ওকে, অনেক আলোচনা হলো, আমরা এবার গেম শুরু করব। দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মানে এটা তো একটা পথ, আসলে টানেলের মতো করা হয়েছে ছোট্ট করে, বা পাইপের মধ্য দিয়ে এপাশ থেকে বল প্রেস করে ওদিক থেকে তুলতে হবে। তো যেহেতু ওই পাশে একটা একটা কালারের বল আছে, ওইদিকে সবুজ, লাল, হলুদ এবং নীল, ওই বলটাকে এদিকে এনে, অর্থাৎ এই বলটাকে এনে এখান থেকে প্রেস করতে হবে। এরকম প্রেস করে করে একটার পর একটা এনে রাখতে হবে। এই নীল বলটা যখন আবার এদিক দিয়ে গিয়ে পুরোটা বের হবে, তখন যিনি সবার আগে বের করে ওই বলে রাখতে পারবেন তিনি হবেন ফার্স্ট। এভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থ, যিনি সবচেয়ে আগে রাখবেন তিনি পাচ্ছেন 30 পয়েন্টস, এরপর 25 পয়েন্টস, এরপর 20 পয়েন্টস এবং তারপর 15 পয়েন্টস। তাহলে শুরু করেই, সবাই চলে আসুন চারজন একসাথে।
শুরু করি। ফার্স্ট এটা এটা দিয়ে দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে চাপ দিন চাপ দিন। এটা এই হাতটা ছেড়ে দিন, উঠুক। হ্যাঁ, মাথায় রেখেন কোন কালারটা, ঠিক আছে? তাড়াতাড়ি করতে হবে, এত স্লো গেলে হবে না। ফাইন, খুব ভালো খেলছে রিমা আপা। হ্যাঁ, ওকে ফাইন, নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম। ওয়াও, গুড। ফার্স্ট 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 সেকেন্ড, গুড জব গুড জব গুড জব গুড জব। ও দারুণ। থার্ড এন্ড ফোর্থ বুঝে গেছে, আর খেলতে হবে না। আর করুন 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 করুন। এই তো চলে আসছে ফাইনালি। যার সামনে রেখে আসুন, সামনে রেখে আসুন। আমি কালার ভুলে গেছিলাম, নাইলে আর আগে হতো। কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ। সবাই সবার জায়গায় চলে যাবেন। পেয়ে গেছি আমি 4 জনের মধ্যে কে হয়েছে এই সেগমেন্টের চ্যাম্পিয়ন। তিনি হচ্ছেন ঝালকাঠি নুসরাত, 30 পয়েন্টস। কংগ্রেচুলেশনস। এবং তারপর রাজশাহীর রিমা, 25 পয়েন্টস। কংগ্রেচুলেশনস। এবার মুন্সিগঞ্জের আমাদের সুমি, 20 পয়েন্টস। বাকি রইলেন ব্রাহ্মণবাড়িয়ার কল্পনা আপা, 15 পয়েন্টস। সবার আগে নুসরাত, এখান থেকে কোন উপহারটি আপনি বাছাই করে নিতে চান? আর রাইস কুকার। রাইস কুকার। রাইস কুকার আপনার জন্য কিউটের সৌজন্যে। দেন রিমা বলুন। চিন্তা করতেছি, আমার তো সংসার নাই, আমি কোনটা নিব? আপনার সংসার আপনার নিজেকে নিয়ে, যেমন আমার সংসার আমার নিজেকে নিয়ে, বলে ফেলুন। আচ্ছা, ওই যে ওইটা মানে জুস মেকার না? হ্যাঁ, ব্লেন্ডার। ওকে, ওইটা ব্লেন্ডার আপনার জন্য কিউটের সৌজন্যে। ঠিক আছে। তুমি আপা রান্না করে যে হাঁড়ি, আচ্ছা ওইটা। বুঝতে পেরেছি, মাল্টিফাংশনাল কারি প্যান। বাকি রইল প্রেসার কুকার, যেটা পাচ্ছেন কল্পনা আপা আপনি। গান ভালোবাসি না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। আমরা প্রত্যেকে গান ভীষণ ভালোবাসি, আর গান হচ্ছে আমাদের আত্মার তৃপ্তি যোগায়। আমি ঠিক জানি না আপনাদের ব্যাপারটা কেমন, গান শোনা হয় নিয়মিত? হ্যাঁ, শোনা হয়। শোনা হয়। আচ্ছা, দেখা যাক তাহলে আজকে একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাবে এখানে, যে কে কেমন গান শোনেন। কারণ এখানে যে খুব সুরে গাইতে হবে এমনটা না, কিন্তু সঠিকভাবে মানে সঠিক লিরিকে গাইতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কেউ সুরে বা কেউ একটু বেসুরে গান গাই, তবে গান আমরা সবাই গাই কম বেশি। ওকে, আর পার্টনারের প্রসঙ্গ আমি যাব, তার আগে শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, গীত অনন্যা। গীত অনন্যা শুরুর আগে আমি এই পর্বটি পরিচালনার জন্য একজন বিশেষ মানুষকে ইনভাইট করতে চাই। তিনি একজন সঙ্গীত শিল্পী, এবং তিনি আসলে আমি জানি যে মঞ্চটা আরেকটু আলোকিত হবে। ওয়েলকাম করছে এই মুহূর্তে সঙ্গীত শিল্পী অতনু অধিকারীকে। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এমন বলে সে আমায় ভালোবেসেছে। চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি। কি করে যাই সে বলা আমি আজও শিখিনি। মন কি যে চাই বলো, যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না। কি জানি কেন জানি না। অতনু ভাইয়া, আপনার সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। এখানে রয়েছেন ঝালকাঠির নুসরাত, তারপর রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কল্পনা, রাজশাহীর রিমা, এবং সেই সাথে মুন্সিগঞ্জের সুমি। তো এরা আজকে আমাদের সঙ্গে খেলছে, আর অতনু ভাইয়া আছেন আমাদের সাথে। ওনার দায়িত্ব উনি আসলে কিভাবে বিচার কার্য পরিচালনা করবেন। তবে তার আগে আমরা স্ক্রিনে চোখ রাখবো। লেটস হ্যাভ এ লুক। এখানে রয়েছে 4টি অপশন, গীত অনন্যা,
রয়েছে ছবি, শিল্পীর ছবি, আছে মিউজিক, আছে শিল্পীর গান এবং 10 সেকেন্ডস ভিডিও। 10 সেকেন্ডস ভিডিও মানে হচ্ছে একটা ভিডিও প্লে করা হবে, সেখানে যে গানটি হবে সে গানের শিল্পীকে বলতে হবে, কোন সিনেমার গান, সিনেমার নাম বলতে হবে এবং কারা পারফর্ম করছে, নায়ক নায়িকা, তাদের নাম বলতে হবে। তারপর গানটি গাইতে হবে। শিল্পীর গানে অতনু ভাই একটা গান শুরু করবেন, সেই গানটা উনি অন্তরা গাইবেন, আপনাদেরকে মুখটা গাইতে হবে। মিউজিকে হচ্ছে একটা মিউজিক প্লে করা হবে, কোন গানের সুর আন্দাজ করে সেই গানটা গাইতে হবে। এবং বাকি রইল শিল্পীর ছবি, তো তার নামটা বলে তারপর গানটা গাইতে হবে। তিনি এই প্রজন্মের একজন শিল্পী এবং বেশ প্রশংসা কুড়িয়েছেন, সুনাম কুড়িয়েছেন, বেশ জনপ্রিয় হয়েছেন, একদমই নতুন প্রজন্মের। অতনু ভাইয়া ফার্স্টে খেলবে ঝালকাঠি, উনি নম্বর এগিয়ে রয়েছে 30 পয়েন্টস পেয়ে। বলুন কোন টপিক নিয়ে খেলবেন? আমি শিল্পীর গান। শিল্পীর গান। পার্টনার লাগবে? জি। পার্টনার কে ছিল? সুমি আপু। এক্স্যাক্টলি। সুমি আপু মাইক্রোফোন নিয়ে চলে আসুন, আপনিও চলে আসুন। আজকের অনন্যা না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিরিতেরি সোনার পাখি ধরতে। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিরিতেরি সোনার পাখি ধরতে। আমি একুল থেকে অকুল গেলাম, আশায় আশায় চোখ রাখিলাম, একুল হতে অকুল গেলাম, ঘাটে ঘাটে চোখ রাখিলাম, আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই। যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার হাসিয়া, যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কাঁদতে চাই। ওরা বুকে দারুণ খরা, চোখের পানি চোখে রয়, আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার হাসিয়া, যাও মোরে কান্দাইয়া। অনেক অনেক ভালোবাসা। ওকে, রাজশাহীর রিমা আপা, এবার আপনার পালা। কোন টপিক নিয়ে খেলবেন? কোন অপশন? মিউজিক। মিউজিক। পার্টনার লাগবে? হ্যাঁ, নেই। চলে আসুন দুজন মিলে একসাথে। আজকের অনন্যা বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে, বকুলের গন্ধে আমায় তুমি ভুলে যেও না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। থ্যাংক ইউ সো মাচ। এবারে সুমি আপা আপনার পালা, বাকি রয়েছে ভিডিও এবং শিল্পীর। ভিডিওই লাস্ট ভরসা। ভিডিও। পার্টনার নেবেন? হ্যাঁ, রিমাপু। রিমা পার্টনার। এটা অনেক বিখ্যাত, এটা পারার কথা আপনাদের। ওয়াও, হাই 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 হাই। ইয়েস, প্রশ্নটা করুন। দুজনে চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে নেমে গেছে। ওকে বলুন। লাকি আখন্দের গান। এক্স্যাক্টলি। কোন সিনেমার গান? বিখ্যাত সিনেমা, সালটা বলছি 1980, পরিচালক ছিলেন সৈয়দ সালাউদ্দিন জাকি। আমরা আকাশে উড়াই, সেটা ঘুড়ি। ঘুড়ি। ঘুড়ি ঘুড়ি না, ঘুড়ি না। ঘুড়ি না। বাট আমি ঘুড়ি কাটা না, সুতো কাটা বাদ ঘুড়ি। বাদ হচ্ছে না এখন। কাদেরকে দেখলেন নাচতে এটা বলেন? খুব ভালোভাবে চেনেন এবং এই জুটির এটা চিনি। সুবর্ণা মুস্তাফাকে হ্যাঁ সুবর্ণা হ্যাঁ, মুস্তাফা। হ্যাঁ, আরেকজন আরেকজন হচ্ছে ইসলাম আছে নামের মাঝখানে। রাশিদুল ইসলাম। ধুর, কাছাকাছি। রাইসুল ইসলাম আছে। রাশিদুল ইসলাম আসান আপু, সরি সরি এখন আমি নিব না উত্তর। এবং সিনেমার নাম হচ্ছে ঘুরদি। বাট এবার গানটা গাইতে হবে, তারপরে উত্তর দিতে পেরেছেন মার্ক দিব। আসুন। আজকের অনন্যা আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে
থ্যাংক ইউ সো মাচ। এবারে ব্রাহ্মণবাড়িয়ার কল্পনা আপা, পার্টনার কে ছিল? পার্টনার নুসরাত আপা। আচ্ছা নুসরাত আপা, আপনি তার পার্টনার ছিলেন। আপনার জন্য বাকি রয়েছে শিল্পীর ছবি, চিনতে পারছেন না তাই তো নুসরাত আপা? ওকে, একটু হিন্টস দিচ্ছি, সেখানে হচ্ছে তার গান রয়েছে পাখি, টাকা পয়সা এগুলো নিয়ে, খুব ভাইরাল সং। শিল্পীর নাম না বলে যদি গানটাও গাইতে পারেন তাতেও আমি আপনাদেরকে 5 পয়েন্টস দিব। টাকা নিয়ে একটা ওটা গানে তো জনপ্রিয় হয়েছে। উইরা উইরা আসো, উইরা উইরা আসো, তুমি আমার উইরা উইরা। এক্স্যাক্টলি। ওটা গুড, এবার গানটা গাইতে পারবেন? ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। তুমি আমার জানের জান, তুমি পরানো পাখি, দিও না গো পাখি, তুমি দিও না গো পাখি। ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা এসে তুমি আমার ডালে বসো। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। জান, আমি উদার হয়ে 5 পয়েন্টস দিয়ে দিলাম, এবার চলে যান। তো কি মনে হচ্ছে আমরা কাকে উইনার করব? আচ্ছা অতুন ভাইয়া, টিমের সিদ্ধান্ত যেটা মানে তাদের কাছে মনে হয়েছে, আপনি এটাতে দ্বিমত পোষণ করতে পারেন, একমত পোষণ করতে পারেন, ইটস আপ টু ইউ। রাজশাহী রিমা, কি মনে হয়? মানে তাকে সবাই ভাবছে যে সে আসলে সবচেয়ে ভালো গেয়েছে, তার পার্টনার। মানে এখানে তো পার্টনারের একটা ভূমিকা আছে, বাট উনি যে গানটা গেয়েছেন ওইটা বেটার ছিল। আমরা একবারই ধরেছিলাম, একবারই। তারপরেও মানে ওখানে তো ঘুড্ডি বলতে পারেননি। হ্যাঁ 90% সবকিছুই বলে দিয়েছে। আমাদের মুন্সিগঞ্জের আপা গানটা অনেক মজা করে গেয়েছেন, কিন্তু ওইটা হবে হচ্ছে হ্যাপি আকন, বলেছেন লাকি আকন, এবং একই সাথে শুধুমাত্র সুবর্ণা মুস্তাফার নাম বলতে পেরেছেন, রাইসুল ইসলাম আসাদের নাম বলতে পারেননি, সিনেমার নামও বলতে পারেননি। সো আই এম সো সরি, গানটা ভালো ছিল। নো প্রবলেম। তো এই সেগমেন্টের বেস্ট করেছে হচ্ছে রাজশাহীর রিমা। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিমা আপু, আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে 5000 টাকা, যে টাকাটা তুলে দেবেন অতনু ভাই, প্লিজ চলে আসুন। আসেন, আপনি আসেন, আমার পার্টনার ছিল তো, আসেন বাহ, দারুণ। আসেন, হ্যাঁ, আমরা দুইজনেই। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কত পার্সেন্ট দেবেন পার্টনারকে? হাফ। গুড জব। থ্যাংক ইউ, Thank আসেন you. আপনি। অভিনন্দন অনেক অনেক। ভাইয়া অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে আপনার সাথে অন্য কোন এপিসোডে। অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, অনেক ভালো। বাই বাই। ব্রাহ্মণবাড়িয়ার কল্পনা আপা, জাস্ট খানিকটা মুহূর্ত আগে নুসরাত আপুর মতো একজন পার্টনার আপনাকে শূন্য পাওয়ার হাত থেকে বাঁচালো। এখন জীবনের অঙ্কে তো শূন্য পাওয়া যাবে না, সেই জায়গায় পার্টনার কতটা গুরুত্বপূর্ণ। পার্টনার এরকমই হতে হবে যে সুখে দুঃখে পাশে থাকবে এবং আপনার সবকিছু থেকে এগিয়ে নিয়ে যাবে আর কি, এরকম আগলে রাখবে। তুমি আপু ধরুন যে আপনার কিছু রং খুব পছন্দ, কিন্তু ভাইয়া সেই রংগুলো অ্যাভয়েড করছে, তার পছন্দ মতো রঙের পোশাক পরছে, তখন কি ঝগড়া হয়? প্রথমে না বলি, পরে সে মানে একটা এক্সকিউজ দেয় যে আমি এটাতে কমফোর্ট ফিল করি, তো তখন আর আমি আসলে আপনার বেশি পছন্দের রং কি? সাদা। সাদা। হ্যাঁ। সে কি পরতে পছন্দ করে? সে মানে সে সব কালারই পরে, কিন্তু একটু টি শার্ট পরে বেশি, যেটা সব প্রোগ্রামে মানায় না। সেটা হলুদে যাবে টি শার্ট পরবে, পাঞ্জাবির ধারাধারিতে যাবে না। আচ্ছা। তো তখন বারবার বলি সবাই পাঞ্জাবি পরে, তুমি কেন টি শার্ট পরো? বলে আমি এটাতেই কমফোর্ট ফিল করি। হ্যাঁ। তো একটা মানে আস্তে আস্তে বলতে বলতে যখন দেখি শুনে না, বলা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, ও কমফোর্ট যেটাতে ফিল করে সেটাই বেটার। নুসরাত আপু, ভাইয়ার সঙ্গে কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি মানে ঝগড়া হয়? আপনি বলেছেন প্রতিদিনই ঝগড়া করেন, বাট লাগে কোনটা নিয়ে সবচেয়ে বেশি? মোবাইল ইউজ করে, সময় দেয় না আপনাকে? না, সময় দেয়, সময় আমি আদায় করে নিই আর কি। ওরে বাবা, জোস। আর ও হচ্ছে মানে আমার যেটা পছন্দ ওর সেটা পছন্দ না। রান্না করতে গেলে আমি যে হাঁড়িতে করবো ও সেটাতে করবে না।
একটা ড্রেস আপ করলে এটা কেন করেছো, ইভেন রাস্তায় হাঁটলেও তুমি এইভাবে রাস্তাটা পার হলা কেন, তুমি তো অ্যাক্সিডেন্ট করতা। মানে এবং খুব ধরে মানে প্রত্যেকটা জিনিসে খুদ ধরবে। এবং ওর কথা হচ্ছে ওই রাইট, বস ইজ অলওয়েজ রাইট একটা কথা আছে হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। ও হচ্ছে ফ্যামিলির বড়, তো সবাইকে মেনটেন করে, ও আমাকেও মেনটেন করার ট্রাই করে। বাট আমি যেটাতে কমফোর্ট ফিল করি আমি সেটাই করি। আমি কিছু কিছু সময় ওকে গুরুত্ব দেই, কিছু কিছু সময় দেই না, কারণ আমার নিজস্ব একটা মতামত থাকে, তাই না? এক্স্যাক্টলি, খুব ভালো বলেছেন, দুর্দান্ত বলেছেন, আমার এটা খুব ভালো লেগেছে। রিমা আপু, আপনার বান্ধবী কথা বলছিলেন তখন, হ্যাঁ একজন নারীর জীবনে একজন ভালো নারী বন্ধু খুবই গুরুত্বপূর্ণ। একদম। মানে এটা আমি আমার নিজের জীবন থেকে বিশ্বাস করি, কারণ আমার জীবনে এরকম খুব ভালো নারী বন্ধু রয়েছে যারা আছে বলে বোধহয় আমি এখনো মৌ কাজ করছি, এখনো মৌ কথা বলছি। তো মানে একজন নারী হিসেবে, একজন বন্ধু হিসেবে একজন নারী পার্টনার কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য, কারণ একটা সুযোগ পেলাম বান্ধবীর সম্পর্কে কিছু বলার আর কি। আসলে ঢাকাতে তো আমি নতুন, বলতে গেলে আমি তো ঢাকার না, আমি রাজশাহীর, যেহেতু ঢাকাতে আমার একটাই বান্ধবী, সে হচ্ছে আদিলা। তো এমনও হয়েছে যে হয়তো বা মানে ছোট্ট করে বলি, রাত 3টার সময় আমার ব্যাগ ট্যাগ সব ছিনতাই হয়ে গেছে। ওই সময় কিন্তু কেউ বাসা থেকে বের হয়ে আসবে না, কিন্তু ও ঠিকই চলে আসছে থানায়, ও চলে আসছে যে রিমার ব্যাগ ছিনতাই হয়ে গেছে। তো তাছাড়া আমি যখনই ওকে আমার কোনো প্রবলেম হচ্ছে বা আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে, যেহেতু ও কুকিং নিয়ে কাজ করে, ও বলবে আচ্ছা আজকে বানাবো, তুই চলে আয়। প্লাস আজকে আমি যা এইখান পর্যন্ত আসার ক্ষেত্রে বান্ধবী বলবো না, খালি বড় বোন, মা, মানে ভাবি, মানে সব নারীদের অবদানে আজকে আমি এখানে রিমা দাঁড়িয়ে আছি। দারুণ। এবারে আপনারা আমাদের কিছু ভিডিও পাঠিয়েছিলেন, সেগুলো দর্শকদের সাথে শেয়ার করতে চাই। শুরুতেই ঝালুগাছির নুসরাত আপা, আপনার ভিডিও দেখে নিব। ছাদ বাগান শুধু একটি বাগান নয়, এটি জীবনের এক নতুন অধ্যায়। ছাদ বাগানও তেমনই এক সৃষ্টি যা শুধু ব্যক্তিগত নয়, বরং দেশ ও জাতির জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। নগরে অক্সিজেনের ঘাটতি পূরণ সহ বহুমুখী চাহিদা পূরণ করতে পারে এই ছাদ কৃষি। নগরে ছাদ বাগানে ইতিমধ্যে পুরুষের পাশাপাশি নারীকেও বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে পরিবারের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণ করতে দেখা যাচ্ছে। এছাড়া ছাদ বাগানে চাষ করা বাহারি ফুল বিক্রি করেও অনেকেই জীবিকা নির্বাহ করছে। দারুণ। এই ফুলটার নাম কি একটু কিছু দেখছিলাম, পিঙ্ক কালারের? এটা হচ্ছে টাইম ফুল। এটা বিভিন্ন টাইমের আছে, 10টার 9টার, আমরা টাইমের, যখন ওই 9টা বাজবে 9টার ফুল, তখন 9টার সময় ফুল। আরে দারুণ তো, মানে ফুলও এখন টাইম সেট এই ফুলগুলো টাইমিং হয় সকালে। কল্পনা আপা, আপনার ভিডিওটা দেখে নিব। এই যে আমরা প্রতিদিন মাছ, মাংস, তরকারি, খোসা সহ নানান ধরনের ময়লা আবর্জনা ফেলছি, কিভাবে ফেলছি? আমরা কি যত্ন সহকারে ডাস্টবিনে ময়লা ফেলছি? আমরা অসতর্ক বলেই বাংলাদেশের প্রতিটা ড্রেন ময়লা আবর্জনায় ভরে থাকে, যার ফলে একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে থাকে। ঢাকা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্রতিটি সেক্টরে পর্যাপ্ত ময়লা ডাস্টবিন দিন, রাস্তাগুলো পরিষ্কার রাখার পরিকল্পনা নিন। খুবই দারুণ একটা টপিক এবং খুব চমৎকারভাবে আপনি এটা যে মানে ধৈর্য নিয়ে করেছেন, নিজে করেছেন, ভালো লেগেছে। এবার রাজশাহী রিমা আপা, আপনার ভিডিওটা দেখে নিব। মূলত এই যে সুন্দর সুন্দর গহনাগুলো দেখছেন, এগুলো আমার সুবিধা বঞ্চিত শিশুদের তৈরি এবং তাদের কাজগুলো, তাদের ফিনিশিং এত সুন্দর যে কারোই ভালো লাগে। দেখেন, তারা সুতার বল তৈরি করেছে, মালা তৈরি করেছে, চুড়ি তৈরি করেছে। মূলত আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই শিশুদেরকে গহনার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো, তাদেরকে স্বাবলম্বী করা। তারা যেন একটা পর্যায়ে এই গহনার প্রশিক্ষণ নিয়ে নিজেরা আয় করতে পারে। এবং হ্যাঁ, তারা কিন্তু অলরেডি আয় করছে, কারণ এই প্রতিষ্ঠান তাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনন্যার সকল কলা কৌশলীদেরকে, যারা আমার এই শিশুদের কাজগুলো এই অনুষ্ঠানে প্রচার করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দারুণ ছিল। ওকে, এবারে আমরা মুন্সিগঞ্জের সুমি আপা, আপনার ভিডিওটা দেখে নিব। বর্তমান সময়ে শিশু কিশোরদের বিনোদন ও লেখাপড়ার অন্যতম মাধ্যম হলো ইন্টারনেট। লেখাপড়ার জন্য ইন্টারনেট ব্যবহার অনস্বীকার্য। ইন্টারনেট একদিকে যেমন আমাদের জন্য আশীর্বাদ, তেমনি এর ব্যবহারেও আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আমাদের অনেক ধরনের অ্যাপস আছে মোবাইলগুলোতে, যেগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক।
তাই বাচ্চারা যেন চাইলে সেসব অ্যাপস ওপেন করতে না পারে। সকলের উদ্দেশ্যে আমি এটাই বলবো, প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ, ঠিক তেমনি এর অপব্যবহার আমাদের বাচ্চাদেরকে বিপথেও চলে যেতে পারে। তাই আপনারা সবাই বাচ্চাদেরকে ইন্টারনেট ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। দারুণ, সবার ভিডিওই খুব ভালো ছিল। এবারে আমি খেলায় চলে যাব। শুরু করতে চাই আমাদের থার্ড সেগমেন্ট, অনন্য বিচিত্রা। এখানে 6টি বিষয় রয়েছে, প্রত্যেকে যে কোনো একটি বিষয় নিয়ে খেলতে পারবেন। আমি প্রত্যেকটি বিষয় থেকে যে কোনো 2টি প্রশ্ন করবো আপনাদেরকে। সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। ফার্স্টে খেলবে ঝালুকাঠির নুসরাত আপা। বলুন কোন টপিক নিয়ে খেলবেন? ফিল্ম অ্যান্ড মিডিয়া। দেখে নিই আপনার জন্য প্রথম প্রশ্ন। দৃশ্য দেখে বলো শুনি এই নাটকের নামখানি। অয়ময়। অয়ময়? না 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 না, এটা হুমায়ুন আহমেদের একটা নাটক। হ্যাঁ, এটা হুমায়ুন আহমেদের নাটক না, এটা আরো অনেক পরবর্তী সময়ে তৈরি হয়েছে। আচ্ছা, দেখে নিব। হার কিপটে, আই এম সো সরি, পরের প্রশ্ন দেখে নেই। দৃশ্য দেখে বলো শুনি এই সিনেমার নামখানি। একটু আগে হুমায়ুন আহমেদের নাম বলেছেন। হুমায়ুন আহমেদের সিনেমা এটা। বলুন। বলবো? ও আচ্ছা, সরি সরি, এখন মনে পড়ছে না, কিন্তু একদম কিন্তু বুঝতে পারছি আমি। আই এম সো সরি আপু, তাহলে দেখে নেই। বিখ্যাত গান হচ্ছে ও আমার রুরাল পঙ্খিরে, শ্রাবণ মেঘেতে। ওকে, কোনো পয়েন্ট দিতে পারছি না, নো প্রবলেম। এর পরের সেগমেন্ট খুব ভালো করে খেলতে হবে। আমি এবার চলে যাব রাজশাহীর রিমা আপার কাছে। রিমা আপা, কোন টপিক নিয়ে খেলবেন? শিল্প সাহিত্য। শিল্প সাহিত্য। দেখি প্রথম প্রশ্ন কি আছে আপনার জন্য। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার সুখে থাকার তার শ্রেষ্ঠ সময়। কবি হেলাল হাফিজের এই উক্তিটি কি ভুল হয়েছে? এই 4 লাইনে কি ভুল আছে সেটা বলতে হবে। সময় 2 বার আছে। না, মিছিলে। বলো না, উত্তরটা দেখে নিই এবার আপু। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, কোনো নম্বর যোগ হলো না। ঠিক আছে। পরের প্রশ্নটা দেখে নেই। কি সম্পর্ক আছে বলো এর সাথে তার, জানা থাকলে বলে দাও খুলে বুদ্ধির দ্বার। পরিচালক। হ্যাঁ, আর পরিচালক না, ঠান্ডা মাথায় ভাবুন। ইনি কে? ওনার নামটা তো মনে আসতেছে না। তাহলে তো হবে না। গেরিলা সিনেমাটা, এটা তো বুঝছি। হ্যাঁ, গেরিলা সিনেমাটা যে বানানো হয়েছিল সেটা কার মানে লেখা অবলম্বনে বা কার গল্প উপন্যাস অবলম্বনে? পারবো না। আচ্ছা ওকে, ইনি হচ্ছেন সব্যসাচী লেখক আচ্ছা, সৈয়দ শামসুল হক। আর হ্যাঁ। ওইদিকে গেরিলা যেহেতু সিনেমা পরবর্তীতে হয়েছে, এই চলচ্চিত্রটি তার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। আচ্ছা। এবার খেলবে সুমি আপা মুন্সিগঞ্জের। কোন টপিক? খেলাধুলা। খেলাধুলা। ওকে ফাইন। প্রথম প্রশ্ন, বলে দাও মন খুলে এই মানুষটি কি খেলে? ফুটবল। দেখে নেই। ক্রিস গেইল, ক্রিকেটার। মরে যাব আমি। যাই হোক, আমরা পরের প্রশ্ন দেখে নিব। অতীতের কথা ভুলে কোন জনে খেলার নাম বলে দাও যদি থাকে মনে। এটা পারার কথা। এই যে ওর হাতে লাঠি। হ্যাঁ। ডান্ডাগুলি। ডান্ডাগুলি কি যেন বলে? ইয়েস, ডান্ডাগুলি। ইয়েস, চলে যান আপনার ওকে, জায়গায়। থ্যাংক ইউ। ডাঙ্গুলি। 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 ডাঙ্গুলিও বলে। একদম আমাদের ছোটবেলার খেলা আপু। হ্যাঁ। ওকে, 5 পয়েন্ট। থ্যাংক ইউ। এবার চলে যাব ব্রাহ্মণবাড়িয়ার কাছে। কল্পনা আপু, কি নিয়ে খেলবেন? লোকগাথা। গুড চয়েস। দেখি প্রথম প্রশ্ন কি আছে। বিড়ালের ছবি, তারপর ড্যাশ, আর একটা ছবির পরে ছেঁড়া। কথায় কথায় বলি কথা, চিরসত্য যথা তথা। একটা প্রবাদ প্রবচন বলতে হবে বা বাগধারা, যেমন গাছে কাঁঠাল গোপে তেল, এই টাইপের। বিড়াল মাসি, এরকম কিছু। বলেন কি হবে? বিড়াল মাসি, তারপর নাম্বার কাটবো না, বলেন। কথায় কথায় বলি কথা, ভাই আমি তো ব্যাপক ঘুমাই যেতেছি, পড়ে যাচ্ছি। বিড়াল মাসি না, দেখে নে উত্তর। বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়া। ওকে, পরের প্রশ্ন দেখে নিব। মাদারের গানের উৎপত্তি স্থল ধরা হয়ে থাকে কোন অঞ্চলকে? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। সাঁওতালদেরকে যে বলে, সাঁওতালদের
কোন অঞ্চলে হয় এই গান? মাদারের গানের হচ্ছে না? আচ্ছা, উত্তর দেখে নিই। নাটোর জেলার নাটোর চলনবিল জেলার অঞ্চলে। ওকে, কোনো নম্বর যুক্ত হচ্ছে না। আই এম সো সরি। বাট এবার আমি একটু পারফরমেন্স দেখতে চাই। আপনারা কি কি পারফরমেন্স করতে চান আমাকে একটু বলুন। চোখের ভেতরে স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা, বাজির কোনো থ্যাংক ইউ সো মাচ। আমারও ভীষণ প্রিয় একটি গান। আমারও খুব প্রিয়। হ্যাঁ, অনেক ভালো লাগে। এবং করক চাপা আর জুয়েল ভাইয়ের গাওয়া একসাথে বাপ্পাদার সুরসঙ্গীতে। ওকে, আমরা চলে যাব এবার রাজশাহী রিমা আপার কাছে। গান? হ্যাঁ, ওকে, গান। হ্যাঁ, দুঃখের গান। দুঃখের গান খুব ভালো লাগে। দুঃখের গান না, এই গানটা আমার খুব পছন্দ। এটা হাবিব ওয়াহিদের একটা নতুন গান। আচ্ছা, জোনাক জলে গানের নাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই 4টা লাইন আমার খুব পছন্দ। তো দেখি গলার কি অবস্থা। নিশ্চয়ই। তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে, তোমারও কি বুক ভেসে যায় মনের কথা কইতে, নিশিরাইতে জোনাক জলে আমার ঘরে আন্ধার, তোমারও কি ভালোবাসা পুইরা হইছে অঙ্গার। আরে বাহ, আপনি গাইছেন, আমি কথাগুলো শুনে আমার গুজবাম হচ্ছে। অনেক ভালোবাসা। এবারে কৌতুক, তাই তো? ক্লাসের মধ্যে ইংলিশ টিচারে 5টা সেন্টেন্স শিখতে দিয়েছে। তো ডেফিনেটলি সেখানে বাবলু যে তার মাকে বলল, মা আমি ম্যাডাম তো আমাকে 5টা সেন্টেন্স শিখতে দিয়েছে, একটু বল। তো মা রেগে যেয়ে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। তারপর সে বাবলু গেল বাবার কাছে। বাবার কাছে যেয়ে বলছে, বাবা আমাকে একটা সেন্টেন্স বলো না, ম্যাডাম বলেছে। তো বাবা বলে না কথা। তো আবার একটু টাচ করলো। টাচ করলে তখন বাবা বলছে, ডোন্ট টাচ মি। তারপরে চলে গেল, বাবার হাত থেকে টাকা নিয়ে চুইংগাম কিনে খাচ্ছিল। ওখানে লেখা ছিল সুপারম্যান। তারপর ওটা খেয়ে ওটা ফেলেতে যেয়ে ডাস্টবিনে দেখলো যে একটা ডাস্টবিন লেখা আছে। তারপরে ওটা খেতে খেতে যেতে যেতে একটা পাশে দিয়ে 2টা কাপল যাচ্ছিল। তো মেয়েটা বলছিল যে আজকে কিন্তু আমার বাবার সাথে দেখা করতেই হবে। তো ছেলেটা বলছে, আজকে না ডার্লিং, কালকে। তা এখন ডেফিনেটলি আবার ক্লাসে গেল। যাওয়ার পরে এখন ম্যাডাম সবাইকে পড়া ধরে সে বাবলুর কাছে গেল, বাবলু তুমি সেন্টেন্স বল। তো বাবলু রেগে বলছে, ডোন্ট ডিস্টার্ব মি। তখন ম্যাডাম বললো যে, কি তুমি রেগে যাচ্ছ কেন, এইভাবে কথা বলছো কেন? তো ছেলেটা চুপ। আবার টাচ করলো ম্যাডাম, বলছে ডোন্ট টাচ মি। ম্যাডাম তো আরো রেগে গেল। রেগে যেয়ে বললো যে তুমি এইভাবে কথা বলছো কেন? হ্যাঁ, তুমি নিজেকে কি মনে করো? সুপারম্যান। তারপর আবার যখন ম্যাডাম আরো রেগে গেল, রেগে যাওয়ার পর তখন বলছে যে তুমি এরকম এইভাবে কথা বলো, তুমি স্কুলটাকে কি মনে করো? ডাস্টবিন। তারপর এরকম বলার পর কি হলো, তখন ম্যাডাম এখন আরো রেগে গেল। রেগে যায় বলো, দাঁড়াও এক্ষুনি আমি হেড স্যারকে ডাকতেছি। আজকে না ডার্লিং, কালকে। থ্যাংক ইউ সো মাচ। এবার নুসরাত আপু। আমার আবৃত্তিটার নাম হচ্ছে নারী, লিখেছেন শরদিন্দু কর্মকার। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু, আমি তো দেখে জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে, বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগৎধাত্রী, নারী হলো এ জগতের সবার জন্মধাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে, শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার
সবই যে অচল। বাহ, দারুণ, দুর্দান্ত। সবার পারফরমেন্স আমি দেখলাম, শুনলাম। এবার কনফেশন। কার উদ্দেশ্যে সরি বলতে চান? সরি আসলে বাবা মাকেই বলতে চাই। বাবা মা যে সময়টা দিয়েছেন আমাদেরকে ছোটবেলা থেকে এই পর্যন্ত মানুষ করতে, আজকে তারা দুজনেই বাড়িতে একা থাকেন, হয়তো তাদের জন্য কিছুই করতে পারছি না সেই তুলনায়। তো যখন মাঝে মাঝে একা বাসায় থাকি তখন তাদের কথাটাই খুব বেশি মনে পড়ে এবং তাদেরকে কখনোই সরি বলা হয়নি। আমি এই সেটের মাধ্যমে আমার বাবা মাকে সরি বলতে চাই যে অনেক সময় অনেক ভুল করে উচ্চস্বরে কথা বলে থাকি, রেগে যাই। হ্যাঁ, অনেক দায়িত্ব করার আছে তাদের প্রতি, কিন্তু ইচ্ছা থাকলে অনেক সময় অনেক কিছু আমরা করতে পারি না, যেহেতু আমরা অন্যের সংসারে এখন। তো এগুলো মনে পড়লেই খারাপ লাগে। তো এই জন্য সরি আব্বা আম্মা, যে আপনাদের জন্য আসলে যেটা করা উচিত কিছুই করতে পারছি না। আমিও আঙ্কেল আন্টি আপনাদের কাছে সরি বলছি আপুর পক্ষ থেকে। এবার কল্পনা আপা, কাকে সরি বলবো? আমিও আসলে বাবা মাকেই বলবো, কারণ আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। তো বাবা মার অনেক স্বপ্ন থাকে মেয়েকে অনেক কিছু করার। তা আমার বাবাও, আমি যখন ছোটোবেলায় লেখালেখি করতাম তখন আমার বাবা সেই লেখাগুলো পড়তেন এবং বলতেন, মা তুমি বড় হয়ে অনেক কিছু করতে পারবে। তারপর আর্ট করতাম, তাও বাবা বলতো, মা বলতো। তো এইভাবে আমি ধীরে ধীরেই তো ছোট থেকে বড় হলাম। কিন্তু আমার বাবা মা মারা গেছে কিছুদিন আগে। আমার সফলতা, আমার সব কিছু দেখতে পারে নাই। তো আমার মনের অনেক দুঃখ, কষ্ট, বেদনা ছিল, সেগুলো আমার বাবা মাকে বলতে পারিনি। আর ছোটবেলা থেকে যে কষ্ট, ছোটবেলা যে দুষ্টামি করতাম বাবা মার সাথে, বা বাবা মাকে কোনো কারণে কষ্ট দিয়েছি, করেছি, এই যে ক্ষমা চাওয়া, সরি বলা, এই জিনিসটা আমার হয়ে ওঠেনি। কারণ আমি ছিলাম আমার শ্বশুর বাড়ি, বাবা তখন মারা যায়। আর আমি যেদিন নেক্সাস টেলিভিশনে গেলাম তারপরের দিন আমার মা মারা যায়। তো আমি যেতে পারিনি, মাকে দেখতে পারিনি। অনেক কাজের ভিড়ে, স্কুলের পড়ালেখার রেজাল্ট দিবে, তো সেই জন্য রেজাল্টটা রেডি করে যাবো, এই জন্য মাকে দেখতে পারিনি। মনে যে একটা কষ্ট, দুঃখ, বা বাবা মাকে যে বলা, সরি বলা, এটা আসলে বলা হয়ে ওঠেনি। এটাই আমার অনেক কষ্ট। আসলে আপনি একটা প্রশ্ন করেছিলেন না, নারী জীবনে কতটা ভূমিকা রাখে। তো আমার জীবনে একজন নারী ছিলেন, কারণ উনি এখন আর বেঁচে নাই, আমার নানু। ওনাকে আমি একটু কষ্ট দিয়েছি বলতে হচ্ছে গিয়ে, থাকে না যে আমাদের বাবা মা, আমাদের যারা গুরুজন, ওনাদের কিছু আশা থাকে যে এই কাজটা মানে সে কখনো করবে না। কিন্তু আমরা দেখা যায় আবেগের বশে হোক বা পরিস্থিতিতে অনেক সময় আমরা করে ফেলি অনেক কিছু। তো আমি এরকম একটা কাজ করে ফেলেছিলাম, তো আমার নানু খুব কষ্ট পেয়েছিলেন। তো ওনাকে আমি সরি বলতে পারিনি। আজকে আমার নানু আমাকে এখানে দেখলে অনেক খুশি হতো, আমার মামা মামি হয়তো খুশি হবে। আজকে আমি রিমা খাতুন আমাকে যে মানুষ এত চিনে, আমার নানুর জন্যই। উনি আমাকে সবসময় বলতো, তুমি গয়না নিয়ে কাজ করো, তুমি গয়না নিয়ে কাজ করো। এবং আমি ঢাকাতে 5 বছর থেকেছি আমার নানুর কাছে। বাট লাস্ট যখন নানু মারা যায় করোনার মধ্যে, তখন আমি থাকতে পারিনি। এবং ওই সময়টাই ছিল আমার সরি বলার একটা সুন্দর মুহূর্ত। কিন্তু ওই যে একটা ভুল করে ফেলেছি। তো আজকে নানু হয়তো উপর থেকে দেখবে, নানুকে সরি। নানু আর মামা মামিকেও সরি, তাদেরকেও হয়তো কষ্ট দিয়েছে অনেক সময়। মুন্সিগঞ্জের সুমি আপা। আমার ছোটবেলাটা আসলে আমার আব্বার অনেক বেশি আদর যত্নে আমার বেড়ে ওঠা। মা তো সবার ঊর্ধ্বে, মার তো আর তুলনা হয় না কোনো কিছুর সাথে। তো দেখা যেত আমি অনেক বড় হবার পরেও আমার আব্বা আমার মাথায় তেল লাগিয়ে দিত। তারপর আমাদের তো মুন্সিগঞ্জ বাড়ি, চাপকল ছিল, টিউবওয়েল। দেখা যেত আমি গোসল করতে গেলে আব্বা আমাকে পানি চাবিয়ে দিত। আমার মা এই জন্য মাঝে মাঝে একটু বকাঝকা করতো, তুমি কেন আর কাজগুলা করে দাও। কিন্তু আমার আব্বা অত্যন্ত, মনে হয় একটু বেশি স্নেহের ছিলাম। আসলে উনাকে কখনো ওইভাবে বলা হয় নাই। আসলে আব্বাকে আমরা অনেক ভালোবাসি। বাড়িতে একা থাকেন, আব্বা মা দুজনই একা থাকেন, কিন্তু আমরা 4 বোন 4 জায়গায় কখনোই ওইভাবে সেবা যত্ন করতে পারি না। তো দেখা যাচ্ছে আব্বার ওই স্মৃতিগুলো আমি সবসময় ঢাকায় বসে ফিল করি যে উনি আমার জন্য অনেক করেছেন একটা সময়ে। এখনো উনি বাসায় গেলে আমাকে চা বানায় খাওয়ায়, এখনো চিরতর পানি উনি আমাদের জন্য করে রাখেন। ঘুম থেকে উঠলে আব্বা চিরতর পানি করছেন, সেটার ভয়ে আমরা 2 বোন ঘর থেকে বের হয়ে যাই, কিন্তু উনি আমাদের পিছনে পিছনে ঘুরতে থাকে, খাও খাও। যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু ওনার যে এই
মানে বাচ্চা মেয়ে আমাদেরকে নিয়ে মনে করে আমরা এখনো বাচ্চা, বাড়িতে গেলে ওনার যে একটা এক্সট্রা অ্যাটেনশন আমরা ওনাদের জন্য করতে পারি না আসলে। বাবার জন্য অনেক শ্রদ্ধা, মায়ের জন্য অনেক শ্রদ্ধা। দর্শক, জগতের সকল বাবা মা সব সময় ভালো থাকুক, সন্তানের সঙ্গে থাকুক। একটু গল্প করব, তারপর আমরা মূল খেলায় যাব। ব্রাহ্মণবাড়িয়ার আমাদের কবি কল্পনা, আপনার কাছে জানতে চাই, ছেলেরা সম্পর্ক নিয়ে বেশি মিথ্যা বলে আর মেয়েরা হচ্ছে গোপন করে, কথাটা কি ঠিক? পুরুষও অনেক কিছু গোপন করে, নারীও অনেক কিছু গোপন করে। এমন কিছু আছে যে হাজবেন্ডকে বলা যায় না বা কাউকে বলা যায় না, আবার নারীরাও এরকমই আছে, পুরুষও এরকমই। ওকে, রিমাপা? কথাটা সত্য যে যে পুরুষ চায় যে মানে আপনার সাথে মানে কি বলে ওইটাকে ফেক আর কি, তার রিলেশনটা ফেক, সে চায় লুকাতে। মেয়েদের ক্ষেত্রেও তাই, সে চায় না সবাই জানুক, মানে তাদের রিলেশনটা ফেক। যখন ফেক থাকে তখন সেটা কেউ বাইরে প্রচার করতে চায় না। মূলত আমি আমার জীবনে দেখেছি এরকম যে তারাই লুকায় যারা চায় না সবাই জেনে যাক, তাহলে খুব সহজ ওখান থেকে বের হয়ে আসা যায়, এটা সত্যি। এবার যাব নুসরাত আপুর কাছে। অনেক সময় দেখা যায় যে ছেলের সঙ্গীর সাথে আপনি বের হয়েছেন, তিনি আপনাকে পেছনে রেখে একটু এগিয়ে হাঁটছেন, এটা কেন? এটা আমার হাজবেন্ডই ভালো বলতে পারবে, সবসময় এই কাজটা করে। তারপর যখন না একটা সময় ছিল যখন আমরা একদম নিউ ম্যারিড কাপল ছিলাম, তখন আমাদের বাসা ছিল 5th ফ্লোরে, তখন সে সিঁড়ি দিয়ে হাত ধরে ধরে নামতো। এটা 2 বছর ছিল, বিয়ের 2-3 বছর এটা থাকে। তো এরপরে মানে বেবি হওয়ার পরই দূরত্বটা হয়েছে। দেখা যায় যে আমি একটু আস্তে আস্তে, আপনার মেয়েরা কিন্তু একটু আস্তে হাঁটি, ছেলেরা হয়তো একটু হাঁটার গতিটা বেশি। আবার দেখা যায় যে ওর কোনো উবার ঠিক করবে বা কোনো একটা কাজ থাকে, এই জন্য হয়তো একটু আগে যায়, এটাই আর কি। আমি দেখি না যেটা ক্ষতি কিছু, হ্যাঁ আসলে কি অ্যাডজাস্টমেন্ট করে নিলেই হয়। তখন আমি পিছন থেকে ওকে ডাক দিই, এই আমি কি তোমার বাসার কাজের বুয়া, তুমি সামনে সামনে যাচ্ছেন পিছন পিছন হাঁটতেছি, মানে এরকম বলে ফেলি। তো তখন একটু লজ্জা পায়, বলে না আমি তো আমার মতো হাঁটতেছি, তুমি তোমার মতো করে হাঁটতেছো। আবার দেখা যায় কি আমরা বাইকে যখন যাই, দেখবেন হাজব্যান্ড ওয়াইফ যখন বাইকে বসে তখন কিন্তু একে অপরকে জড়াই ধরে বসি না, একটু গ্যাপ নিয়েই বসি। হ্যাঁ, তো এটা হয় আর কি, বয়সের ক্ষেত্রেও হয়ে যায় অনেক সময়, বিয়ের আগে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কটা একটু ফিকে হয়ে যায়, একটু ফিকে, হ্যাঁ হ্যাঁ একটু ফিকে হয়ে যায় না। আসলে কি বয়সের সাথে সাথে আমাদেরও মানে বাচ্চা কাচ্চা থাকলে সাথে যেটা হয় আর কি, আমরা নিজেদের একটু পার্সোনালিটিটা একটু চেঞ্জ করে ফেলি। মুন্সিগঞ্জের আপা? আমার তো মনে হয় একটু সেফটির জন্য, যে আমার পিছনের মানুষটা একটু সেফটি থাক, আমি সামনের রাস্তাটা ক্লিয়ার করে দিই, আমার ব্যক্তিগত মতামত। ধরেন শপিং এ যাই, সে আগে যায়, হ্যাঁ, বা আমি তার পিছন পিছন থাকি, যখন রাস্তা পার হয় তখনও দেখি সে আগে যায়, হ্যাঁ, আগে গিয়ে হয়তো আমাকে যে পাশ দিয়ে গাড়ি আসতেছে সে পাশে থাকে, আমি কিন্তু সেফ জোনেই থাকি। আমার মনে হয় যে রিস্কটা ছেলেটাই নেয়, মেয়েটা একটু নিরাপদে থাকার জন্য। কর্তা, হ্যাঁ এটা ভালো বলে, সে নিজেকে মানে সামনে রেখে আমাদেরকে সেফ করে পিছনে পিছনে নিয়ে যায়, আমার তাই মনে হয়। তাহলে আমরা আমাদের গেম শুরু করবো, তবে তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা নারীরা আমাদের এই আয়োজন দেখছেন, কিউট আজকের অনন্যা শুধুমাত্র নারীদের প্রোগ্রাম, যে কোনো বয়সের নারীরা আমাদের এই আয়োজনে আসতে পারবেন। আর তার জন্য আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা। আপনারা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করতে পারেন, আজকের অনন্যার যে প্রোফাইল রয়েছে ফেসবুক, সেখানে। অনেক কথা বলা হলো দর্শকের সাথে, এবারে গেম শুরু করতে চাই আমাদের লাস্ট সেগমেন্ট, অনন্যা কুইজ। এখানে 12টি ক্যারেক্টার রয়েছে। ফার্স্টে মজু মাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের এবং আঙুরি কিষানি। এখান থেকে যে কোনো 2টো ক্যারেক্টার চুজ করতে হবে। প্রত্যেক ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে, সঠিক উত্তর দিলে 10 পয়েন্ট, ভুল উত্তর দিলে -5 পয়েন্ট। আর অন্য কেউ যদি সঠিক উত্তর দেন তাহলে সে 5 পয়েন্টস পাবেন, কোনো নম্বর কাটা যাবে না। ওকে, বাট বাজার প্রেস করতে হবে আগে। যিনি আগে বাজার প্রেস করবেন আমি তার দিকে যাব তারপর, ঠিক আছে? এটা হচ্ছে কেউ না পারলে, যে হ্যাঁ আমি রিমাপাকে প্রশ্ন করেছি আপনারা কেউ পারছেন না, তখন বাজার প্রেস করতে হবে। ফার্স্টে খেলবে নুসরাত ঝালুকাঠি, বলুন কোন ক্যারেক্টার? বারেক মামা আর জোকার। ওকে, দেখে নিই বারেক মামা কি প্রশ্ন করেন। দুধ বিক্রেতা মুমিনের কাছে 5 লিটারের একটি এবং 3 লিটারের একটি খালি ক্যান আছে, আর আছে 25 লিটার ভর্তি একটা দুধের ক্যান। এখন এই দুটো খালি ক্যান দিয়ে তিনি কিভাবে একজন কাস্টমারকে 1 লিটার দুধ মেপে দেবেন? দিতে পারবেন না কাস্টমারকে, কারণ দুটো তো খালি ক্যান, কোনো তো দুধই নেই। না,
দিতে পারবেন। এখন ভাবুন তিনি আসলে টেকনিক্যালি এই দুটো ক্যানকে কিভাবে মানে ব্যবহার করে 1 লিটার দুধ মাপবেন। একটা ক্যান 5 লিটারের, একটি ক্যান 3 লিটারের। পারছেন না? এনিওয়ান? বললে কি ভুল হবে? না। 5 লিটারের ওটা দিয়ে মানে 25 কে আগে মাপা হয়, 5 5 25। না, এটাও হবে না, তাহলে পারছি না। ওকে, আমি উত্তরটি বলছি। ফার্স্টে 3 লিটারের ক্যানটা ভরে উনি 5 লিটারের ঢালবেন খালি ক্যানটাতে, তখন 3 লিটার ভরে গেল, বাকি রইল কত? 2 লিটার। আবার উনি খালি 3 লিটারের ক্যানটাকে ভরবেন, 3 লিটারে ভরে ওই 2 লিটার ঢেলে দিবেন, ঢেলে দিলে 5টা ফুল হয়ে গেল। আর ওই 3 লিটারের ক্যানে 1 লিটার বাকি রইল, ওই 1 লিটার তিনি বিক্রেতাকে দেবেন। এই হচ্ছে হ্যাঁ, সব প্রত্যেকটা প্রশ্নই খুবই ক্রিটিক্যাল। -5 হয়ে গেল। আমরা পরের প্রশ্ন দেখে নেই। জোকার আপনাকে কি প্রশ্ন করেন? JFMA প্লাস MJ প্লাস J প্লাস AS প্লাস OND প্লাস ONEYEAR সমান 2 বছর। কিভাবে? খুব টেকনিক্যালি ভাবুন, মাসগুলোকে ভাবুন, তাইলে পেরে যাবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সামনে এসে দেখেন, সামনে সামনে আসেন, সমস্যা নেই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্লাস মে, জুন প্লাস জুলাই প্লাস আগস্ট, সেপ্টেম্বর প্লাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্লাস 1, মানে এখানে একটা বছরের সাথে 1 যোগ হয়েছে, ইকুয়াল টু 2 বছর। এক্স্যাক্টলি 10 পয়েন্ট। ব্যাপার যেটা ছিল, যেতে জানুয়ারি, ফেব্রুয়ারি, এমএ মার্চ, এরকম করে করে প্রত্যেকটা এক একটা মাসের ফার্স্ট লেটার দিয়ে যোগ করা হয়েছে। হলো কি একটা বছর প্লাস আরেকটা ইয়ার, তাহলে 2 ইয়ার। এই হচ্ছে গুড জব। এবার খেলবে কাকে দিব? দুজন তো সমান সমান, বলুন কে আগে খেলবেন? অসুবিধা নাই, সবাইকে খেলতে হবে, খেলে ফেলে। হ্যাঁ, অসুবিধা নাই। ওকে, সুমি আপা খেলি তাহলে। কমলা সুন্দরী আর কবিতা ভাবি। ওকে, সুমি আপা, কমলা সুন্দরী আর হচ্ছে কবিতা ভাবি। রবীন্দ্রনাথ ঠাকুর সমান 0705, কাজী নজরুল ইসলাম সমান 2405 হলে আপনি কত হবেন? একটু ক্লু দেন না। দিব, অবশ্যই দিব। জন্মদিন, জন্ম মাস ভাবুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আপনি কত হবেন? 22 শ্রাবণ। আপনার কত হবে? আমার হবে প্রশ্ন উত্তর দিয়ে দিন। 1083। আপনার জন্মদিন কবে? 10 অক্টোবর। 12ই অক্টোবর। 12ই অক্টোবর। হ্যাঁ। আচ্ছা, কত হবে? 12ই অক্টোবর 1210। এটা হবে জন্মদিন এবং মাসটা। আমার উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট। থ্যাংক ইউ। পরের প্রশ্নে যাব। বিস্কুট, মোরব্বা, রোস্ট, টোস্ট ও শাহি টুকরা এর মধ্যে কোনটি আপনি টোস্টারে দেবেন? বিস্কুট, মোরব্বা, রোস্ট, টোস্ট। হচ্ছে না। এনিওয়ান? এরকম সহজ প্রশ্ন, কোনো ক্লু নাই। বিস্কুট আপু না। বিস্কুট, মোরব্বা, রোস্ট, টোস্ট আপা, শাহি টুকরা। হচ্ছে না আপা। এনিওয়ান? বলুন। পাউরুটি। তো সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এবার রিমা আপা। বাঘা পালোয়ান, মধু মাঝি। বাঘা পালোয়ান কি প্রশ্ন করে দেখে নেই। গাড়ি চলে না চলে না চলে না রে, বলেন তো গাড়ির ট্যাঙ্কি ভর্তি তেল থাকার পরও তা কেন চলছে না? টাকা নাই। নো। চলে না চলে না চলে না। গাড়ি গান একটা প্রেস করেছেন উনি, উনি না পারলে আসবো। এটা একটা গান, বাট না, ডিফারেন্ট ওয়েতে ভাবতে হবে। গাড়ি ড্রাইভারও আছে। তেলের গাড়ি। আমরা সবসময় ভুল শব্দ বলি, লাইনটা ভালো করে পড়লে আপনি বুঝে যাবেন এটা কি হবে সঠিক আনসার।
বলেন তো গাড়ির ট্যাঙ্কি ভর্তি তেল ব্যবহার গাড়ির ট্যাঙ্কি ভর্তি তেল কখনো থাকে না। কি থাকে তাহলে? ডিজেল থাকে, তারপরে আরো তেল তো থাকে না। রিমাপা, আপনি হ্যাঁ। ঠিক লাইনেই আছেন কিন্তু পারফেক্ট শব্দটা বলতে পারছেন না। আবার একটু ট্রাই করুন, কোশ্চেনটা আবার পড়ছি। গাড়ি চলে না চলে না চলে না রে, বলেন তো গাড়ির ট্যাঙ্কি ভর্তি তেল থাকার পরও তা কেন চলছে না? ড্রাইভারও আছে না? হ্যাঁ। তেল তো ইউজ হয় না, আমি এটা বলেছিলাম। গাড়িতে তো তেল ইউজ হয় না, ডিজেল হয়, পেট্রোল হয়। তাহলে ট্যাঙ্কি ভর্তি তেল থাকলেই কি, ডিজেল বা পেট্রোল তো নাই। আপনি অনেক কাছাকাছি গেছেন। আরো ডিজেল বা পেট্রোলকে কি বলে? গ্যাস? না, গ্যাস বলে না, এটা হচ্ছে তোমাকে অনেক কাছে নিয়ে দিছি। ফুয়েল। আমেরিকাতে গ্যাস বলে ফুয়েল। হ্যাঁ, ফুয়েল বলে। এক্স্যাক্টলি, ফুয়েল বলে। তাহলে ফুয়েল হবে, ফুয়েল নাই গাড়িতে, এইজন্য গাড়ি Exactly, চলতেছে না। ঠিক হয়েছে, 10 পয়েন্ট। কঠিন প্রশ্ন। তেলে চলে না, ফুয়েলে চলে বা গ্যাসে চলে। হ্যাঁ। ওকে, আমরা এবার পরের প্রশ্ন রেখে নিব। কি এমন জিনিস যা সারাদিন খেলেও পেট ভরবে না? কি এমন জিনিস যা সারাদিন খেলেও পেট ভরে না? খেলাধুলা মানে কি? আচ্ছা, কোন একটা খেলা হবে এটা। কি খেলা? পেট ভরে না, কি এমন জিনিস যা সারাদিন খেলেও পেট ভরে না? খেলাধুলা ঠিক লাইন আছে, কিন্তু কোন খেলা? কি খেলা? সারাদিন ক্রিকেট খেললে কি পেট ভরবে? কি খেলা বলুন? ভলিবল না কি যেন একটা আছে না? না, ঠিকঠাকই যাচ্ছি, এত সময় দিতে পারবো না, অনেক টাইম দিচ্ছেন। ওকে, এনিওয়ান? মুন্সিগঞ্জ বাজার প্রেস করেছেন, বলুন। আমি তো খাওয়া ভাবছিলাম যে বাতাস উত্তর দিব, কিন্তু এইটা তো আপনি তো না করেছেন। তাহলে অন্য কেউ? হ্যাঁ, লুডো খেলায় কি? খেলেও মন ভরে, মানে পেট ভরে না। কি খাওয়া হয় লুডো খেলায়? সাপ। তাও হয়নি, তাও হয়নি। গুটি 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 গুটি। দর্শক, আমি তো বিপদে পড়ে গেলাম, কি করবো বলেন? কি করবো, আমি তো লুডো খেলা বলছি। লুডো খেলায় দুজনকে আমি হাফ হাফ করে দিব। একজন তো লুডো খেলা বলছে না, গুটি বলতে পারেন নাই। আপনি যা একটু ক্লু দিতেন যে লুডো তো খেলেন, তাহলে কি, তাহলে হয়তো আমি বলতাম যে গুটি খায়। এত ক্লু দেওয়ার পরে আর কত? আমার এই 15 মিনিটের স্লট আমি 1 ঘন্টা করতেছি আপনাদের জন্য। যাই হোক, আমি আসলে আপনি আড়াই পাচ্ছেন, উনি আড়াই পাচ্ছেন, এইটাই ডিল ডান। ওকে, ফাইন। আচ্ছা, আড়াই যথেষ্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের খেলায় চলে যাব। এবার কল্পনা, আপনার পালা, বলুন কোন টপিক নিয়ে খেলবেন, কোন ক্যারেক্টার? পাচ্ছি। আপনি কবি মানুষ, আপনি সব পারবেন। না না, তারপরে তো সব ভুলে যায়। কবিতা ভাবি, দূর থেকে একটা হাই ফাই। কবিতা দেয় না আপু, কবিতা তো বলে না। কবিতা ভাবি হয়ে গেছে। আজিজ স্যার হয়নি। পারুল স্বাস্থ্য উপাদান। আজিজ স্যার আর পারুল স্বাস্থ্য আপা, তাই তো? দেখি আজিজ স্যার কি প্রশ্ন করে। ইংরেজি বর্ণ সি এবং ওয়াই দিয়ে একটি খাবারের নাম হয়, কি সেটা? ইংরেজি বর্ণ সি এবং ওয়াই দিয়ে একটি খাবারের নাম হয়, কি সেটা? সি এবং ওয়াই। আমি আর কোনো ক্লু দিব না, সরি। খাবারের নাম হয়, এই লাইনের মধ্যে আছে নাম। খুবই সহজ। অন্যরা ভাবুন, পারছেন? ওকে, এবার বলুন রিমাপা, উত্তর কি হবে? ক্যান্ডি। উত্তর সঠিক হয়েছে কিভাবে? ওই যে এবং হচ্ছে অ্যান্ড, AND আর CAN আর লাস্টে ওয়াই, ক্যান্ডি। এক্স্যাক্টলি, 5 পয়েন্ট। গুড জব। -5 হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া। এবারে দেখে নিব পরের প্রশ্ন। জাটকা ইলিশ ধরাও নিষেধ, খাওয়াও নিষেধ, কিন্তু নাজমুল সাহেব বাজারে গিয়ে দেখলেন জাটকার চেয়েও অনেক ছোট গুঁড়ো গুঁড়ো ইলিশ। তিনি কি দেখলেন? ইলিশ থেকে বেরিয়ে আসুন, কবির মতো করে ভাবুন। জাটকা ইলিশ ধরাও নিষেধ, খাওয়াও নিষেধ, কিন্তু নাজমুল সাহেব বাজারে গিয়ে দেখলেন জাটকার চেয়েও অনেক ছোট গুঁড়ো গুঁড়ো ইলিশ। তিনি কি দেখলেন? পারছেন না? কল্পনা আপা? পাবদা? না না, সরি। আল্লাহ, পাবদা মাছ আমার অনেক প্রিয়, আমি মরে যাবো এগুলো বললে পরে। পাবদা মাছ কি ইলিশের মতো নাকি? না, ইলিশের মতো না।
শাপিলা। হ্যাঁ, আপনি মাছেই আছেন, বলছি ফিশ থেকে বেরিয়ে আসেন, পারেন নাই। ফিশ থেকে। অন্য কেউ কি? ইলশে গুড়ি বৃষ্টি। এক্স্যাক্টলি 5 পয়েন্ট। স্কোর যেটা বলছে ঝালুকাঠি নুসরাত, আপনি পেয়েছেন 50 পয়েন্টস। শুরু থেকে এগিয়ে ছিল। কল্পনা ব্রাহ্মণবাড়িয়া 20 ছিল, মাইনাস হয়ে গেল 10 এবং আরো আড়াই পেলেন টোটাল 12.5। সুমি মুন্সিগঞ্জ, আপনি পেয়েছেন 45 পয়েন্টস। রিমা রাজশাহী, আপনি পেয়েছেন 52.5। কংগ্রাচুলেশন। অভিনন্দন, চলে আসুন। ওয়াও। কেমন লাগছে রিমা আপু? মানে আমি তো চিন্তাই করি নাই, আমি ভাবি নাই আমার নাম বলবেন। আমি ভাবছি নুসরাত আপু অথবা সুমি আপুর নাম আসবে। আমি একটু মানে আমার নাম বলাতে আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ আমি তো আশা করছি না যে আমি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে উপহার। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই থাকুন জিটিভির সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন অনন্যাদেরকে সঙ্গে নিয়ে। শুভরাত্রি। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের